আসসালামু আলাইকুম। আমার দেশের বিশেষ আয়োজন ফিরে দেখা জুলাইয়ে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে 2024 সালের 27 জুলাই তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে দ্বিতীয় দফায় গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদারকে তুলে নেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদক্ষেপ কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মাত্রা আনে। ডিবির তৎকালীন অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জুনায়েদ আলম সরকার তখন জানান, গত কয়েকদিনে ঘটে যাওয়া সংঘর্ষ, ভাঙচুর ও সহিংসতার বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পাঁচ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। 27 জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের 12 সদস্যের একটি প্রতিনিধি দল ডিবি কার্যালয়ে যায় তাদের খোঁজ নিতে। দীর্ঘ অপেক্ষার পরও তারা ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষকরা কঠোর অবস্থান নেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীদের প্রতি হয়রানি ও নির্যাতন বন্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গভীর রাতে হাতিরঝিলের বাসা থেকে আটক করা হয় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন পীড়ন সত্ত্বেও ছাত্র সংগঠনগুলো দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন অব্যাহত রাখে। জুলাইয়ের শেষ ভাগে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে সরকারের দমন পীড়ন ও সহিংসতা তীব্র হয়ে ওঠে। 27 জুলাই রাত পর্যন্ত কোটা আন্দোলনের সময় সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে 736টির বেশি মামলা হয়। শুধু রাজধানী ঢাকাতেই মামলা হয় 207টি। ঢাকাতে গ্রেফতার হয় 2536 জন। এর বাইরে র্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার হন 71 জন। সব মিলিয়ে সারা দেশে গ্রেফতার 7,000 ছাড়িয়ে যায়। ঢাকা সহ সারা দেশে যেসব মামলা হয় তার বেশিরভাগ মামলার বাদী পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে তুলে নিয়ে ডিবিতে রেখে আন্দোলন বন্ধে চাপ দেওয়া হয়। অন্যদিকে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর প্রজ্ঞাপন জারি করে সরকার। তা প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না। তারপরও নতুন 3 দাবি জানিয়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবির মধ্যে ছিল নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আটক সব শিক্ষার্থীর মুক্তি, আন্দোলনের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থী গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী থেকে কনস্টেবল পর্যন্ত দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার সংবাদ সম্মেলনে বলেন, সরকার দাবি করছে আন্দোলনের মূল দাবি মানা হয়েছে, কিন্তু আমরা দাবি করেছিলাম একটি স্বাধীন কমিশন গঠন করে সমস্যার সমাধান করতে হবে, সেটি হয়নি, তাই প্রজ্ঞাপন প্রত্যাহার করছে। অন্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছিলেন, এখন পর্যন্ত 3000-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলন থেকে সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় 266 জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এছাড়া ছাত্রদের নামে মামলাগুলোকে মিথ্যা বলে উল্লেখ করা হয়। পরদিন 28 জুলাই থেকে সারা দেশে অনলাইন ও অফলাইনে প্রচারণা চালানো, বিভিন্ন দূতাবাসে দলিল পেশ করা এবং দেয়াল লিখন কার্যক্রম চালানোর ঘোষণা দেয় তারা। 29 জুলাই থেকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা এবং লিগ্যাল ফোর্স গঠন করে শিক্ষার্থীদের নামে মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদের সেই সাহায্যের ব্যবস্থা করারও ঘোষণা দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে শিক্ষার্থীদের প্রতি বিষেধগার করে বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করার উদ্দেশ্যেই এই সহিংসতা চালানো হয়েছে। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রের দমন নীতির নিন্দা করে সরকারের পদত্যাগ দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও বুদ্ধিজীবীদের একটি বড় অংশ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারকে চিঠি লিখে বাংলাদেশে চলমান সহিংসতা ও দমন পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের দাবি এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান। বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারের থাকা কিছু মানুষের জন্য নয়। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানান। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।